আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম অন্যরকম ভালো লাগা ও রহস্যময় একটা পরীর গল্প নিয়ে। আশা করি এরকম গল্প আগে কখনো শুনেননি। যারা এই চ্যানেলে নতুন গল্প শুনছেন তারা আগের গল্পগুলো শুনে নেবেন। এই চ্যানেলে জিনপরীর অনেক গল্প আছে, তো বেশি কথা বাড়াবো না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিন ফেসবুক মেসেঞ্জারে সবার সাথে। তো আমি শুরু করছি গল্প। আমি কোথায় বসে আছি জানেন? জিন রাজ্যে, জঙ্গলে একটা বড় গাছের ডালে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি প্রায় সময় এখানে বসে থাকি। আমি শুধু একা না, আমার সাথে বসে থাকে আমার সঙ্গী মারিয়ামপুরী। আমি গাছের ডালে বসে এমন সময় মারিয়ামপুরী আসলো আমার কাছে। ও এসে বলল, নিশাদ তুমি এখানে চলো, বাবা তোমাকে ডাকছে। মারিয়ামের কথায় ওকে বললাম, জিন বাবা ডাকছে? ওকে, একটু পর যাচ্ছি, তুমি আমার পাশে বসো। আমার কথায় মারিয়াম আমার পাশে বসে বললেন, জানো আজকে তোমাকে অবাক করে একটা কথা জানানো হবে। আমি শিওর এই ঘটনাটা জানার পর তুমি অনেক অবাক হবে। তুমি ভাবতেও পারবা না তুমি কে, তোমার পরিচয় কি। মারিয়ামের মুখে এমন একটা কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, কি বলো, কি এমন কথা যেটা শুনে আমি অবাক হব? তুমি একটু বলো। আমার কথায় মারিয়াম আমার কাঁধে মাথা রেখে বলল, আমি কিছু বলবো না, বাবা বলবে তোমাকে সবকিছু, তুমি সব শুনে আমাকে ভুলে যাবে না যেন। মারিয়ামের মুখে কথাটা শুনে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি। ওর চোখে পানি দেখে ওকে বললাম, মারিয়াম তুমি কান্না কেন করছো, কি হয়েছে বলো। আমার কথায় মারিয়াম বলল, তেমন কিছু না, তুমি শুধু বলো আমাকে ভুলে যাবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মারিয়ামের কথায় আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমার যা কিছু হোক, তোমার বাবা আমাকে যাই বলুক, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কখনো ভুলবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথায় মারিয়াম খুশি হয়ে বলল, এখন তাহলে চলো বাবার কাছে যাই। ওর কথায় রাজি হয়ে চলে গেলাম। মারিয়ামের বাবা, যাকে আমি জিন বাবা বলি, ওনার কাছে যাবার পর দেখলাম জিন বাবা শুয়ে আছে। আমি ওনার কাছে যাই, উনি বলল, বাবা নিশাদ, আমার শরীরটা তেমন ভালো না, এছাড়াও আজ তোমার বয়স 21 বছর পূর্ণ হয়েছে, আজ তোমাকে কিছু সত্যি কথা বলতে হবে। ওনার কথা আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি বলবেন জিন বাবা বলুন। আমার কথাই মারিয়ামের বাবা বললেন, তুমি কি জানো তুমি আসলে কে? তুমি হয়তো নিজেকে জিন মনে করো, কিন্তু আসল কথা হলো তুমি জিন না, তুমি একজন মানুষ, তুমি মানুষের সন্তান। কি? জিন বাবা বলছেন কি? আমি মানুষ মানে আমি তো জিন। আমি যদি জিন না হতাম তাহলে জিন পরিদের মতো চলাফেরা করতে পারি কিভাবে? আমার কথা জিন বাবা বললেন, আমি তোমার মাঝে কিছু সুপার পাওয়ার দিয়েছি। তোমার 2 আঙ্গুলে 2টা আংটি আছে, যার ফলে তুমি জিন পরিদের মতো চলতে পারো। কিন্তু সত্যি কথা হলো তুমি কোনো জিন না, তুমি আসলে একজন মানুষ। ওনার কথায় অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি মানুষ হলে এখানে আপনাদের সাথে কি করছি? জিনরাজ্যে কিভাবে আসলাম? আমার মানুষ মা বাবা কোথায়, সব খুলে বলুন। আমার কথায় জিন বাবা বলতে শুরু করলেন। উনি বললেন, আমার মেয়ে মারিয়াম যখন ছোট তখন ওর মানুষদের দুনিয়া দেখতে অনেক ইচ্ছে হয়। আমার মেয়ে মারিয়ামের ইচ্ছে পূরণ করতে ওকে নিয়ে তোমাদের মানুষদের দুনিয়াতে যাই। আমি মারিয়ামকে নিয়ে মানুষদের দুনিয়াতে ঘোরার সময় একটা জায়গায় দেখি মেলা হচ্ছে। তোমাদের মানুষদের মধ্যে মেলা বাড়ি বসে, সেখানে অনেক মানুষ যায়, নানান রকম দোকান বসে, নানান রকম খাবার পাওয়া যায়। তো সেরকম একটা মেলা দেখায়। মারিয়াম বলে, বাবা এখানে কিছুক্ষণ থাকি, দেখতে ভালো লাগছে। মারিয়ামের কথায় আমিও মারিয়াম সেই মেলা বাড়ির কাছে দাঁড়িয়ে মেলা দেখছিলাম অদৃশ্যভাবে। আমরা মেলা দেখার সময় সেখানে একটা দোকানে আগুন লাগে। আগুন লাগানোর ফলে সবার দৌড়াদৌড়ি শুরু করে, যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এরকম সবার দৌড়াদৌড়ি করার সময় আমি একটা ছোট্ট ছেলেকে দেখি ভিড়ের মাঝে পায়ের কাছে পড়ে আছে। সেই ছোট ছেলেটা কে জানিস? তুই, নিশাদ, তুই ছিলি ওই ছোট ছেলেটা। আমি তোকে দেখে মানুষের রূপে গিয়ে তোকে আমার কাছে নিয়ে আসি। তখন ওখানে অনেক মানুষ দৌড়াদৌড়ি করছিল, তুই ওখানে পড়ে থাকলে মানুষের পায়ের তলে পড়ে মারা যেতি। তোকে আমার কাছে নিয়ে আসার পর দেখলাম আগুনটা বেশি করে জ্বলতে শুরু করলো। পরিস্থিতি খারাপ দেখে আমি তোকে নিয়ে আমার জিন রাজ্যে চলে এলাম। তোকে জিন রাজ্যে নিয়ে আসার পর আমার প্রাসাদে রেখে আমি আবারও যাই সেই জায়গায়, সেই মেলা বাড়িতে।
আমি ওখানে গিয়ে খোঁজ নেই তোকে মেলা বাড়িতে কি নিয়ে এসেছে। আমি একটু খোঁজ নিয়ে জানতে পারি তোকে তোর চাচা নিয়ে এসেছে মেলা বাড়িতে। আমি আরো খোঁজ নিয়ে এটাও জানতে পারি তুই মেলা বাড়িতে হারিয়ে যাসনি। তোর চাচা তোকে ইচ্ছে করেই সবার ভিড়ের মধ্যে রেখে পালিয়ে গেছে। তোর চাচা তোকে রেখে পালিয়ে গেছে দেখে আমি তোর বাড়ির খোঁজ নিই। তোর বাড়ি থেকে জানতে পারি তোর বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে। তোর বাবার অনেক সম্পত্তি ছিল। তোর মা বাবা মারা যাওয়ায় তোর লোভী চাচা মনে করেছেন তুই না থাকলে সব সম্পত্তি ওনার হয়ে যাবে। এই ভেবে বুদ্ধি করে তোকে মেলা বাড়িতে রেখে পালিয়ে গেছে। নিশাদ, তোর চাচার এমন কাহিনী দেখে আমি বুঝতে পারি তোকে আবারও বাড়িতে রেখে গেলে তোর চাচা চাচি তোকে মেরে ফেলবে। এই মনে করে আমি তোকে আমার কাছে জিন রাজ্যে রেখে দিই, এখানে বড় করি। নিশাদ, আজ তোর বয়স 21 বছর পূর্ণ হয়েছে। তুই এখন বড়, সবকিছু বুঝতে শিখেছিস। আমি আজ তোকে সব খুলে বললাম কারণ এখন তোর বাড়িতে ফিরে যাবার সময় হয়েছে। তুই বাড়িতে গিয়ে তোর মা বাবার সব সম্পত্তি ফিরিয়ে নিবি। তোর মা বাবা রেখে যাওয়া ভাঙা বাড়ির জায়গায় নতুন করে বাড়ি করবি। জিন বাবার মুখে সব কথা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। আমি অঝরে কান্না করতে লাগলাম। আমার কান্না দেখে জিন বাবা বললেন, কান্না করিস না বাবা, বাস্তবতাকে মেনে নে। তুই চিন্তা করিস না, আমাদের সাথে তোর যোগাযোগ থাকবে। তোকে আমরা মাঝে মধ্যে নিয়ে আসবো আমাদের কাছে। জিন বাবার কথা ওনাকে বললাম, কিন্তু আমি এত বছর পর ফিরে গিয়ে কি বলবো? কি প্রমাণ আছে আমার কাছে যে ওনারা জানবে আমি আসল নিশাদ? তখন জিন বাবা বললেন, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে ছোটবেলায় যখন আমার কাছে নিয়ে এসেছি তখন তোর বাড়িতে গিয়ে তোর আর তোর মা বাবার একটা ছবি সাথে করে নিয়ে এসেছি। শুধু তাই না, তোর ছোটবেলায় পরনে যে জামা প্যান্ট ছিল সবই আছে আমার কাছে। শুধু তাই না, তোর মা বাবা তোর চাচা চাচির নাম সব আমার জানা আছে। শোন, তোর বাবার নাম জামাল, মায়ের নাম মমতা, আর তোর চাচার নাম জলিল, চাচির নাম রাবেয়া। তুই বাড়ি ফিরে যাবার পর গ্রামবাসী হোক বা তোর চাচা চাচি হোক তোকে এসব কথা জিজ্ঞাসা করতে পারে। তুই শুধু নামগুলো বলবি আর বলবি মেলা বাড়ি থেকে হারিয়ে গেছি। একজন মানুষ আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, এখন উনি মারা গেছে বলে আবার বাড়িতে ফিরে এসেছি। তুই চিন্তা করিস না, আমরা অদৃশ্যভাবে তোর আশেপাশে থাকবো তোকে সাহায্য করতে। বাবার কথায় কান্না ভরা চোখে ওনাকে জড়িয়ে ধরলাম, কারণ ছোট থেকে ওনাকে বাবা বলে ডেকেছে, মারিয়ামের মাকে মা বলে ডেকেছে। বাবাকে জড়িয়ে ধরে কান্না করার পর মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। তখন ওরা সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যাও, আমরা তো আছি। এই বলে সেখানে খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর জিন বাবা বললেন, নিশাদ বাবা, তোমার হাতের আংটি দুটো এখন দাও। ওগুলো খুললে তোমার মধ্যে যে জিনেদের মতো সুপার পাওয়ার আছে ওগুলো চলে যাবে, তুমি একদম মানুষের মতো হয়ে যাবে। ওনার কথা মতো আমি আংটি দুটো খুললাম। তখন জিন বাবা ও মারিয়াম পুরী দুজনে মিলে আমাকে নিয়ে আসলেন আমার গ্রামে, আমার বাড়ির কাছে। আমার বাড়ির কাছে এসে জিন বাবা ও মারিয়াম অদৃশ্য হয়ে বলল, নাও এবার যাও, ওই যে দেখছো ভাঙা পুরনো বাড়িটা, ওটা তোমার বাড়ি, আর পাশের বড় বাড়িটা তোমার চাচার। তুমি সোজা তোমার চাচার বাড়িতে চলে যাও। ওদের কথায় আমি চাচার বাড়ির দিকে যেতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে চাচার বাড়ির সামনে গিয়ে ডাক দিলাম। আমি বললাম, বাড়িতে কেউ আছেন কি? আমার ডাকে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসলেন। উনি বাইরে আসায় মারিয়ামপুরি আমার কানে কানে বললেন, ইনি তোমার চাচা। ওইদিকে ওই লোকটা বাড়িতে বেরিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বললেন, কে তুমি? আমাকে ডাকছো যে? ওনার কথা আমি বললাম, আপনার নাম কি জলিল? তখন উনি বললেন, হ্যাঁ আমার নাম জলিল, তুমি কে? ওনার কথার জবাবে আমি বললাম, আমার নাম নিশাদ। আমি সেই নিশাদ যে ছোটবেলায় মেলা বাড়িতে হারিয়ে গিয়েছিলাম। আমার এমন কথা শুনে উনি অবাক হয়ে বললেন, কি তুমি নিশাদ? মানে ও তো হারিয়ে গেছে আজ অনেক বছর হলো। হ্যাঁ চাচা, আমি সেই নিশাদ। আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মারা যায়নি। ওইদিকে আমারও চাচার কথার মাঝে সেখানে আসলেন চাচি। চাচি আসায় জলিল চাচা বললেন, এই দেখো না, এ ছেলেটা কি বলে, ও নাকি হারিয়ে যাওয়া নিশাদ। চাচার কথায় চাচি অবাক হয়ে বলে, নিশাদ মানে? না না, তুমি নিশাদ হতে পারো না, তুমি মিথ্যা বলছো। নিশাদ হয়তো এতদিনে মারা গেছে। চাচির এরকম কথায় আশেপাশে আরো অনেকে আসলেন। এভাবে এক কথায় দুই কথায় আমার কথা ছড়িয়ে পড়লো পুরো গ্রামে। গ্রামে আমার কথা ছড়িয়ে পড়ায় মুহূর্তে সবাই দেখতে আসলো আমাকে। সবাই আমাকে ঘিরে ধরে রেখেছে, কে বা কথা বলছে। এমন সময় একজন মুরব্বী লোক এসে সবাইকে বলল, সবাই চুপ, আমি এই ছেলেটাকে কিছু প্রশ্ন করব। ও যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবো আসলে নিশাদ। এই বলে সেই মুরব্বী আমাকে বললেন, আচ্ছা তুমি যে নিশাদের কি প্রমাণ আছে তোমার কাছে?
সেই মুরব্বীর কথায় আমার কাছে থাকা আমার ছোটবেলারও মা বাবার একটা ছবি বের করে দেখালাম সবাইকে। সবাই ছবিটা দেখে অবাক হয়ে বলল, এটা তো আসল ছবি। তারপর সে বৃদ্ধা লোক আমাকে বললেন, তোমার মা বাবার নাম কি বলো? তখন আমি একটু চুপ থেকে বললাম, আমার বাবার নাম জামাল, মায়ের নাম মমতা, আর এই যে চাচার সামনে দাঁড়িয়ে আছে ওনার নাম জলিল, আর চাচির নাম রাবেয়া। আমার শুধু এদের নাম মনে আছে, আর কারোর নাম মনে নেই। আমার মুখে সবার নাম শুনে সবাই বিশ্বাস করলো আমি আসল নিশাদ। সবাই বিশ্বাস করে আমাকে জিজ্ঞাসা করলেন, তা বাবা তুমি এতদিন কোথায় ছিলা? সবার কথা জবাবে আমি বুদ্ধি করে বললাম, আমি মেলাবাড়ি থেকে হারিয়ে গিয়েছিলাম। তখন একজন লোক আমাকে পেয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। আমি এত বছর তার বাড়িতে ছিলাম, কিন্তু কিছুদিন আগে সে লোকটা মারা যায়। উনি মারা যাবার সময় আমাকে বলে এই গ্রামের কথা। উনি বলেন, ওই গ্রামে মেলা হয়েছিল, তার মানে তোর বাড়ি ওই গ্রামে হতে পারে। তুই ওখানে গিয়ে তোর মা বাবা চাচা চাচির নাম বল, তাহলে খুঁজে পাবি নিজের আসল ঠিকানা। আমি ওনার কথা মতো খুঁজতে খুঁজতে আমার আসল ঠিকানা পেয়ে গেলাম। আমার কথায় সবাই আমার জলিল চাচাকে বলে, জলিল ও আসলে নিশাদ, তোমার আপন ভাতিজা। ও এত বছর পর ফিরে এসেছে। এখন ওর মা বাবা রেখে যাওয়া পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি করে দাও, আর ওর বাবার যে সম্পত্তি জমা জমা এতদিন খেয়েছ সেগুলোকে ফিরিয়ে দাও। আমরা তো জানি নিশাদের বাবার জমি জমা কত। সবার কথায় চাচা কোনো উপায় না পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দেব না কেন, অবশ্যই ওর বাবার জমি সম্পত্তি ওকে ফিরে দেব। এই বলে জলিল চাচা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে বললেন, বসো বাবা, তুমি আমার আপন ভাতিজা, আমি তোমার আপন চাচা, আমি তো তোমার বাবার মতো, তাই না? তুমি বাড়িতে ফিরে এসেছো, আমরা দুজন এখন থেকে মিলে ঝিলে কাজ করব। তোমার নতুন বাড়ি করতে হবে না, তুমি আমার বাড়িতে একটা রুমে থাকবা, আমার বাড়িতে কাজবাজ করবা, এখানে খাবা। চাচার কথা আমি ওনার দিকে তাকিয়ে বললাম, চাচা কি ভেবেছেন সব ভুলে গেছি? আপনি কি মনে করেছেন আমার কিছু মনে নেই? আমি ছোটবেলায় হারিয়ে যাইনি। আমাকে ইচ্ছে করে সবার মাঝে রেখে পালিয়ে বাড়িতে এসেছেন। আমি সবার সামনে আপনার বিষয়ে কিছু বলিনি আপনার সম্মানের কথা ভেবে। আমি কালকের মধ্যে আমার বাবা রেখে যাওয়া পুরনো বাড়ি ভেঙে সেখানে নতুন বাড়ি করতে চাই, আর কালকের মধ্যে আমার বাবা রেখে যাওয়া সব সম্পত্তি ও জমি জমার কাগজপত্র চাই। যদি কালকের মধ্যে সব না পাই তাহলে সবার সামনে আপনার মুখোশ খুলে তো দিব, সাথে পুলিশকে ধরিয়ে দিব। আমার কথায় চাচা চাচির দিকে তাকিয়ে ভয় ভয় বলল, না বাবা, এসব কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি। তুমি যেভাবে বলবা সেভাবে করব। দয়া করে আমার বিষয়ে এসব কথা কাউকে বলো না, আর পুলিশকে নিয়েও এসো না। তুমি বাবা আমার ওই ঘরে যাও, আজকে রাতটা ওখানে থাকো, কাল তোমার বাড়ি হয়ে যাবে। চাচার কথা আমি রেগে ওনার দেখানো ঘরে চলে গেলাম। ওখানে যাবার পর দরজা লাগিয়ে বিছানায় বসায়। মরিয়মপুরী ও মরিয়মপুরীর বাবা মানে আমার জিন বাবা আসলেন। ওরা এসে জিন বাবা আমাকে বললেন, আরে বা, তুমি তো চমক দেখিয়ে দিলে, তোমার চাচাকে ভয় দেখিয়ে উচিত শিক্ষা দিলে। তুমি চিন্তা করো না, কালকে তোমার বাড়ি হয়ে যাবে। আমি এখন আসি। মারিয়াম তোমার কাছে অদৃশ্যভাবে থাক, তোমার কোনো সমস্যা হলেও তোমাকে সাহায্য করবে। এই বলে জিন বাবা চলে গেলেন। উনি চলে যাবার পর মারিয়াম বলল, শুয়ে রেস্ট করো, আমি তোমার পাশে আছি। মারিয়ামের কথায় শুয়ে আরাম করতে লাগলাম। সেদিন রাতের ঘটনা। রাত হলে চাচা ও চাচি আমার জন্য খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পর চাচা বলল, এনে বাবা, তোর জন্য খাবার নিয়ে আসলাম, নে খেয়ে নে। ওদের জোরাজোরিতে আমি একটু খাবার খেলাম। খাওয়া শেষে চাচা চাচি চলে গেলেন আর আমার জন্য দুধ নিয়ে আসলেন। ওরা দুধ নিয়ে আসার সময় মারিয়াম পরি আমার কানে কানে বললেন, নিশাদ, এই দুধ খেও না, ওটাতে বিষ মেশানো আছে। মারিয়ামের কথা শুনে আমি চুপ করে রইলাম। তখন চাচা বললেন, না বাবা, দুধটা খেয়ে নাও, আমার বাড়ির গরু দুধ অনেক মিষ্টি। চাচার কথা আমি বললাম, আমি দুধ খাই না। আমার কথা উনি জোরাজোরি করতে লাগলেন আর বলতে লাগলেন, একটু খাও বাবা, না করো না। তখন আমি বললাম, ঠিক আছে, খেতে পারি, তার আগে চাচি একটু খেয়ে তারপর আমাকে দেন। আমার কথা ওরা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা তো রোজ খাই, আজ তুমি খাও। না, রোজ খেলে কি হবে, আজকে একটু খান, আপনার একটু খেয়ে দেন তারপর আমি খাই। আমার কথায় চাচা চাচি বলল, ঠিক আছে, তোমার খেতে হবে না, অন্য একদিন খেও, আমরা চলে যাচ্ছি। কথাটা বলে চাচা চাচি চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল হতেই কাজের লোক নিয়ে শুরু করলাম কাজ। পুরনো বাড়ি ভেঙে তৈরি করলাম নতুন বাড়ি। ঘরের মধ্যে যা যা লাগে সেগুলো নিয়ে আসলাম। আমার নতুন বাড়ি হলো, ঘরের ভেতর নতুন সব জিনিস হলো, কিন্তু ঘরটা পুরাই খালি। আমার জন্মদাতা মা বাবা নেই। মা বাবার কথা মনে হতো। ওনাদের কবরের পাশে গিয়ে অঝরে কাঁদতে লাগলাম। আমার পাশে মারিয়াম পুরিও কান্না করছে। আমাকে কান্না করতে দেখে মারিয়াম বলল, কেঁদো না নিশাদ, চলো ঘরে চলো। মারিয়ামের কথায় চোখ মুছে চলে গেলাম চাচার বাড়িতে।
সেখানে গিয়ে বললাম, আমার বাবার সম্পত্তির দলিল সহ সব কাগজপত্র বের করো। আমার কথায় চাচা সব দলিল ও কাগজপত্র আমাকে দিয়ে আমি ওগুলো নিয়ে বললাম, আজ থেকে আমার মতো আমি চলবো, আপনাদের মতো আপনারা। এরপর যদি আমাকে নিয়ে কোনো শয়তানি চলে তাহলে সেদিন রক্ষা পাবেন না। কথাটা মনে রাখেন। চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে চাইলে সবসময় ভালো ব্যবহার করে চলবেন। এই বলে আবার আমার বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে এসে ঘরে ঢুকে দেখলাম মারিয়াম বিছানায় বসে বসে হাসছে। ওকে হাসতে দেখে বললাম, কি হয়েছে, তোমার এইভাবে হাসছো যে? তখন মারিয়াম বলল, তোমার বাড়িতে তোমার ঘরে আমার প্রথম আসা। এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়িতে এই ঘরে থাকবো এটা ভেবে হাসছি। মারিয়ামের কথা আমি বললাম, ও এই কথা, আমি তো বড় হবার পর আজকে প্রথম আমাদের নতুন এই বাড়িতে থাকবো। আজ মা বাবা বেঁচে থাকলে আমাকে দেখে অনেক খুশি হতো। এই কথাটা বলার সময় চোখে পানি চলে আসছিল। তখন মারিয়াম আমার চোখ মুছে দিয়ে বলল, মন খারাপ করো না, আমার মা বাবা কি তোমার মা বাবা নয়? ওরা শুধু তোমাকে জন্ম দেয়নি, এছাড়া মা বাবার আদর ভালোবাসা সব দিয়েছে। হ্যাঁ মারিয়াম, তুমি ঠিক বলেছ, তোমার মা বাবা এখন আমার মা বাবা। তাই কালকে মা বাবা আমার এখানে আসতে বলবো। ভাবছি কালকে দিনের বেলায় কিছু অসহায় গরিব মিসকিন ও মাদ্রাসার ইতিম বাচ্চাদেরকে খাওয়াবো। ওরা খেয়ে মা বাবার জন্য দোয়া করবে। আমার কথায় মরিয়ম বললেন, ঠিক আছে তাই করো, আমি কাল সকালে মা বাবাকে খবর দিয়ে এখানে আসতে বলবো। মারিয়াম ও আমি গল্প করছি, এমন সময় দরজায় ঠকঠক করে সেখানে আসলেন একটা যুবতী মেয়ে ও 7-8 বছরের একটা ছেলে। ওরা আসার সময় আবার অদৃশ্যভাবে রইলেন। ওইদিকে সেই মেয়েটা এসে আমাকে বললেন, তুমি কি জানো আমি কে? আমি তোমার চাচাতো বোন, আর এই আমার ভাই, আমার নাম মিম। ওর কথা আমি বললাম, ও আমি তো তোমাদের দেখিনি এর আগে, তাই জানি না। তখন চাচাতো বোন মিম বলল, মা বাবা বলল তোমরা এখানে এসে জিজ্ঞাসা করতে তোমার কিছু লাগবে কিনা বা তোমার জন্য খাবার নিয়ে আসবো কিনা। মিমের কথা ওকে বললাম, না আমার কিছু লাগবে না, তুমি চলে যাও। আমার কথায় মিম কিছু না বলে চলে গেলেন। মিম চলে যাওয়ায় আবারও আমার সামনে আসলেন মারিয়াম পরি। মারিয়াম এসে বলল, এ আবার কি চাই? ওর মতলব তো ভালো না, শোনো ওর থেকে দূরে দূরে থাকবা। মারিয়ামের কথা ওকে বললাম, তোমাকে বলতে হবে না, আমি দূরেই থাকবো। শোনো না, আজকে রাতে তো কিছু রান্না করা হলো না, আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসি। আমার কথায় মারিয়াম বলল, না না তুমি থাকো, তোমার জন্য ফলমূল মাংস নিয়ে আসছি আমি। কথাটা বলে মারিয়াম চলে গেল জিন রাজ্যে। আর বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলেন। মারিয়াম খাবার নিয়ে আসার পর সে রাতে আমরা দুজন খাবার খাচ্ছিলাম। আমরা খাবার খাওয়ার সময় মারিয়ামকে বললাম, মারিয়াম তুমি জিন রাজ্যে গেলে তোমার মা বাবা তোমাকে বলে আসলে না কালকে যেন আমার বাড়িতে আসে? কাল আমি আমার মা বাবার জন্য দোয়া করে নিব আর গরিব মানুষদেরকে খাওয়াবো। আমার কথা জবাবে মারিয়াম বললেন, হ্যাঁ হ্যাঁ বাবাকে বলেছি, বাবা বলছে কালকে সময় মতো মাকে নিয়ে চলে আসবে। মারিয়ামের কথায় খুশি হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই রান্নাবান্না যা যা আয়োজন লাগে সব নিয়ে আসলাম বাজার থেকে। সবকিছু নিয়ে আসার পর বেশ বড়সড়ভাবে দোয়া ও মানুষদের খাওয়ানোর আয়োজন করলাম। অসহায় গরিব মানুষ, মাদ্রাসার ইতিম বাচ্চা ও আশেপাশের প্রতিবেশী সবাইকে দাওয়াত করেছি। আমার দাওয়াতে আলহামদুলিল্লাহ সবাই আসছেন। সবাই আসায় সেদিন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষে মা বাবার জন্য দোয়া করে চলে গেলেন সবাই। সবাই চলে যাওয়ার পর আমি চাচা চাচি ও চাচাতো বোন বাড়ির সবকিছু পরিষ্কার করে ঠিকঠাক করলাম। সবকিছু ঠিকঠাক করে চাচা চাচি ওদের বাড়িতে চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি ঘরে গিয়ে শুয়ে একটু আরাম করতে লাগলাম। তখন মারিয়াম আমার সামনে এসে বললেন, যাক আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হলো। মারিয়ামের কথা ওকে বললাম, হ্যাঁ ভালো ভালো হলো সব। আচ্ছা মা বাবা কখন আসবে? তখন মারিয়াম বলল, মা বাবা সন্ধ্যায় আসবে, দিনের বেলা আসলে কারোর নজরে পড়তে পারে। তোমার চাচা চাচি যে শয়তান, ওদের বিশ্বাস নেই। মারিয়ামের কথা জবাবে ওকে বললাম, ঠিক বলেছ, আমি মা বাবার জন্য আলাদা করে খাবার রেখে দিয়েছি। এখন তো বিকেল, চলো তুমি আর আমি আমার গ্রামটা ঘুরে একটু আসি। আমার কথায় মারিয়াম রাজি হয়। আমি ওকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরতে লাগলাম। মারিয়াম অদৃশ্যভাবে ছিল আমার পাশে, আমি ছাড়া ওকে কেউ দেখতে পারছিল না। আমরা দুজনে ঘুরছি আর গল্প করছি। আমাদের গ্রামটা অনেক সুন্দর। ছোটবেলায় হয়তো ঘুরেছি গ্রামে, বাবার সাথে এখন ততটা মনে পড়ে না। আমিও মারিয়াম ঘোরাঘুরি করে সন্ধ্যার আগে বাড়ির দিকে ফিরব। এমন সময় চাচাতো বোন মিমি আসলো। মিম এসে বলল, তুমি গ্রামটা ঘুরে দেখবে, আমাকে বলবা না? আমি তোমাকে নিয়ে আসতাম, একা একা কেন ঘুরছো? মিমের কথা ওকে বললাম, এমনি ঘুরতে ঘুরতে আসলাম এদিকে, এখন বাড়িতে যাচ্ছি। আমার কথায় মিম বলল, মা বাবাকে তোমার খেয়াল রাখতে বলেছে, এখন থেকে একা একা কোথাও যাবা না, এখন চলো বাড়িতে চলো। কথাটা বলে মিম আমার পাশাপাশি হাঁটতে লাগলেন। দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে আসাই মিমকে বললাম, তুই বাড়িতে যা, সন্ধ্যা হয়েছে, এখন আমার বাড়িতে থাকা ঠিক হবে না। আমার কথায় মিম বাড়িতে যাওয়ার মারিয়াম পরি সামনে এসে বলল, নিশাত
ওকে কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমি কিন্তু ওকে থাপ্পড় লাগিয়ে দিব। মারিয়ামের কথা ওকে বললাম, আরে না, কি বলো, এসব করতে যেও না। এসব করতে গেলে তোমাদের বিষয় চাচা চাচি সব জেনে যাবে। ও যা বলে বলুক, আমি কিছু না বললেই তো হলো, তাই না? এখন এসব বাদ দাও, এখন সন্ধ্যা হয়ে গেছে। জিন মা বাবা কখন আসবে? তখন মারিয়াম বলল, আসবে হয়তো একটু পরে। মারিয়ামের কথা অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মারিয়ামের মা বাবা, আমার জিন মা বাবা আসলেন। ওরা আসে আমি বললাম, মা বাবা তোমরা এসেছো, কেমন আছো? আমার কথা ওরা বললেন, ভালো আছি। ওদের কথায় আমি ঘরের লাইটটা অফ করে দিলাম, দিয়ে বললাম, মা বাবা তোমরা এখানে বসো। আমার কথা ওরা বসে বলল, ঘরটা সুন্দর লাগছে, তোমাকে মানুষদের পরিবেশে দেখতে ভালো লাগছে, তুমি সুখে থাকলে আমরা অনেক খুশি হব। জিন মা বাবার কথায় আমি খুশি হয়ে ওদের খাবার দিলাম। ওদের খাবার দেয় মা বাবা মারিয়াম ওরা বলল, তুমিও খাও আমাদের সাথে। ওদের জোরাজোরিতে আমিও খেতে লাগলাম। খাওয়ার সময় মা বলল, মানুষদের খাবার অনেক ভালো লাগে। মায়ের কথায় বাবা বললেন, হ্যাঁ ঠিক বলেছ, আমারও অনেক পছন্দ। মা বাবার কথায় ওদের বললাম, মানুষদের খাবার তোমাদের ভালো লাগে, তাহলে রোজ রোজ আসবে আমার বাড়িতে আর খাবার খাবে। আমার কথায় বাবা মুচকে হাসিতে বলল, তা কি সম্ভব? রোজ আসা তো অসম্ভব, তবে মাঝে মাঝে আসবো। বাবার কথা আমি বললাম, ঠিক আছে বাবা, তোমাদের যখন ইচ্ছা হয় আসো, এটা তো আমার মতো তোমাদেরও বাড়ি। আমার কথায় মা বাবা খাবার খেয়ে বললেন, বাবা নিশাত, আজ তাহলে আমরা আসি, তুমি সাবধানে থেকো। তোমার চাচা চাচি কিন্তু মানুষ ভালো না। মারিয়াম এখানে আছে, থাকুক, তোমাকে সাহায্য করবে, এর বাইরে কোনো সমস্যা হলে আমাদেরকে ডাক দিও। কথাটা বলে বাতাসে মিশে গেলেন জিন মা বাবা। ওরা চলে যাবার পর আমি ও মারিয়াম পরি শুয়ে গল্প করতে লাগলাম। আমাদের গল্পের সময় হঠাৎ কাউকে আমরা বাড়িতে আসার আওয়াজ পেলাম। কেউ আসার আওয়াজ পেয়ে মারিয়ামকে বললাম, এই মারিয়াম চুপ, অদৃশ্য হয়ে যাও, কেউ আসছে মনে হয়। এই বলে বিছানায় বসে পড়লাম। এমন সময় বাহির থেকে চাচা ডাক দিয়ে বলল, বাবা নিশাত, দরজা খুলো। চাচার কথা দরজা খুলতে দেখলাম চাচা চাচি ও চাচাতো বোন মিম। আমরা দরজা খুলে ওরা ভিতরে আসলেন। তখন আমি বললাম, চাচা বসুন। চাচি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? মিম বস। আমার কথায় চাচা চাচি বসে বললেন, বাবা নিশাত, আমি জানি আমার উপর তোমার একটু রাগ অভিমান আছে, আমি বাবা ওসবের জন্য দুঃখিত। তুমি পুরনো দিনের কথা ভুলে যাও। তুমি যুবক, বয়স হয়েছে, এভাবে আর একা কতদিন থাকবা? তোমার কথা ভেবে আমি একটা প্রস্তাব নিয়ে আসলাম। তুমি বাবা আমার প্রস্তাবে না করো না। আমি তোমার সাথে আমার মেয়ে মিমের বিয়ে দিতে চাই। চাচার কথা আমি অবাক হয়ে বললাম, মিমের সাথে আমার বিয়ে মানে? না চাচা, আমি বিয়ে করতে পারবো না। আমি মিমকে বোনের চোখে দেখি, আমি ওকে বিয়ে করতে পারবো না, করতে চাইও না। আমি এখন বিয়েই করব না। আমার কথা চাচা বললেন, কেন? আমার মেয়েকে বিয়ে করলে কি সমস্যা? তুমি বাবা যতই না করো, আমার মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। মানে কি, জোর করছেন কেন? আমি বিয়ে না করলে কি জোর করে দিবেন নাকি? তখন চাচা বলল, হ্যাঁ প্রয়োজন হলে তাই করব। তোমাকে 2 দিন ভাবার সময় দিলাম, 2 দিন পর তোমার মতামত জানিয়ে দিও। এই বলে চলে গেলেন চাচা চাচি ও মিম। ওরা চলে যাবার পর মারিয়াম আমার সামনে আসলেন। মারিয়াম এসে রেগে গিয়ে বললেন, ওদের সাহস কি বাবা তোমাকে সে বিয়ের প্রস্তাব দেয়া? অনেক সহ্য করেছে আর না? তুমি আমার ভালোবাসা, তোমার বিয়ে শুধু আমার সাথে হবে। আমি আজকে ওদের এমনভাবে ভয় দেখাবো যে ওরা ভয় আর তোমার বাড়িতে আসবে না, তোমার সাথে কথা বলতে আসবে না। মারিয়ামের কথা ওকে বললাম, না মারিয়াম, এটা করো না, কোথাও যাবে না, আসো আমার পাশে বসো। তুমি ওদের ভয় দেখাতে গেলে ওরা তোমার বিষয় জেনে যাবে। তুমি চাও তোমরা বিষয়টা জেনে জানাজানি হোক? আমার কথায় মারিয়াম শান্ত হয়ে আমার পাশে বসে বলল, কি করব বলো? মিমের ঢং এতদিন সহ্য করেছি, কিন্তু আজ সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিল, এটা কিভাবে মানবো বলো? মানতে হবে, ওরা বলতে পারে। ওরা বললেই আমি কি মিমকে বিয়ে করব? আমার ভালোবাসা তুমি, বউ হবাও তুমি, রাগ করো না। আমার কথায় মারিয়াম শান্ত হয়। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে চলে গেলাম মাঠে। আমার বাবা রেখে যাওয়া জমি জমা এখন থেকে আমার এইগুলো চাষাবাদ করতে হবে, এগুলোর দায়িত্ব এখন আমার। জমি জমা দেখে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখলাম মিম আমার জন্য খাবার নিয়ে বসে আছে। মিমকে দেখে বললাম, আরে মিম, তুই আমার বাড়িতে খাবার নিয়ে বসে আছিস কেন? আমার কথা জবাবে মিম বললেন, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, বিয়ের পর তো আমাকে রান্না করে খাওয়াতে হবে, তাই না? মিমের কথা রেগে গিয়ে বললাম, চাচা চাচির মতো কথা বলতে শিখেছিস তাই না? তোকে আমি কখনো বিয়ে করব না। তোকে শেষবারের মতো বললাম, আমাকে আর বিয়ে করার কথা বলবি না, খাবারটা এখানে রেখে চলে যা। আমার কথায় মিম মন খারাপ করে চলে গেলেন ওর বাড়িতে। এদিকে সেদিন বিকেলবেলা আমি চাচাকে বললাম, চাচা, এখান থেকে আমার বাড়িতে কোনো খাবার পাঠাবেন না, এখন থেকে আমি নিজে রান্না করে খাবো। কথাটা বলে বাড়িতে এসে ঘরে শুয়ে পড়লাম। এদিকে তখন মারিয়ামপুরি এসে বলল, চাচাকে যে বললা রান্না করে খাবার, তুমি কি রান্না করতে পারো?
মারিয়ামের কথা ওকে বললাম, আমি পারি না তো কি হয়েছে, তুমি তো পারো, তুমি তো আমার হবু বউ, তুমি রান্না করে খাওয়াবা। আমার কথায় মারিয়াম মুচকে একটা হাসি দিয়ে বলল, তাই না, ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। মারিয়ামের কথায় খুশি হয়ে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস যা যা লাগে সব নিয়ে আসলাম। সব কিছু নিয়ে আসার পর সেদিন রাতে মারিয়াম আমার জন্য রান্না করলেন। মারিয়াম রান্না করায় সেদিন রাতে দুজন মিলে অনেক মজা করে খাবার খেলাম। খাবার শেষে শুয়ে শুয়ে মারিয়াম ও আমি গল্প করছিলাম। গল্প করার এক ফাঁকে মারিয়ামকে বললাম, মারিয়াম, জিন মা বাবা ও জিন রাজ্যের সবার কথা অনেক মনে পড়ছে, আমাকে জিন রাজ্যে নিয়ে চলো তো। আমার কথায় মারিয়াম আমাকে নিয়ে গেলেন জিন রাজ্যে। আমি জিন রাজ্যে যাবার পর মা বাবা আমাকে দেখে খুশি হয়ে বললেন, বাবা নিশাত, তুই আসছিস, কেমন আছিস বাবা? মা বাবার কথা জবাবে ওদের বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কথা অনেক মনে পড়ছিল তাই আসলাম। আমার কথা ওরা বলল, খুব ভালো করেছিস বাবা। মা বাবার কথায় ওখানে আরো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমার পরিচিত যত জিন পরি আছে সবার সাথে কথা বললাম। সবার সাথে কথা বলা শেষে মা বাবাকে বললাম, মা বাবা, আজ আমি আসি, 2-1 দিন গেলে তোমরা আসবা আমার কাছে। এই বলে মারিয়ামকে বললাম, মারিয়াম চলো। তখন বাবা বললেন, আমার মেয়ে মারিয়ামকে তো সবসময় তোমার বাড়িতে রেখেছ, তা একবারের জন্য রেখে দাও না, আমি জানি তোমরা একে অপরকে পছন্দ করো, আমি কিছুদিনের মধ্যে তোমাদের বিয়ে দিব। বাবার কথা আমিও মারিয়াম একটু লজ্জা পেয়ে সেখান থেকে আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখলাম সকাল হয়ে গেছে। সকাল হয়ে মারিয়ামকে বললাম, মারিয়াম, তুমি এখন অদৃশ্যভাবে থাকো, যে কোনো সময় কেউ আসতে পারে, তোমাকে দেখে ফেললে আবার সমস্যা হবে। আমার কথা মতো মারিয়াম অদৃশ্যভাবে রইলেন। এদিকে কিছুক্ষণ পর চাচা ও চাচি আসলেন আমার বাড়িতে। ওরা আসে আমি বাইরে বের হলাম। আমি বাইরে বের হয়ে ওদের বললাম, চাচা, আপনারা কিছু বলবেন কি? আমার কথা চাচা বললেন, বলার জন্যই তো আসছি, আমি তোমাকে 2 দিন আগে কথা বলেছিলাম আমার মেয়ের সাথে বিয়ে দেব, তোমাকে ভাবতে সময় দিয়েছিলাম, তা তুমি কি ভাবলা, কবে বিয়ে করবো আমার মেয়েকে? চাচার কথা আমি রেগে গিয়ে বললাম, আপনাকে সেদিনই বলেছি, এখনো বলি, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। ভাবাভাবির কিছু নাই, আমার এক কথা, আমি মিমকে বিয়ে করব না। আমার কথায় চাচা রেগে গিয়ে বলল, কেন করবি না? তোকে করতেই হবে। চাচার কথা ওনাকে বললাম, হুমকি দিচ্ছেন? হুমকিতে আমি ভয় পাই না, আমি এখন ছোট নেই, আপনারা বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমার কথায় চাচা ও চাচি রেগে আমার বাড়ি থেকে চলে গেলেন। ওরা চলে যাবার সময় বলে গেলেন, তোকে দেখে নিব। চাচা চাচির এই কথার মানে তখন না বুঝলেও সেদিন রাতেই বুঝতে পেরেছি। সেদিন রাতের ঘটনা। রাতের খাবার খেয়ে আমিও মারিয়াম শুয়ে আছি। এমন সময় আমার বাড়িতে কাউকে আসার শব্দ শুনলাম। কারণ আসার শব্দ শুনে মারিয়াম অদৃশ্য হয়ে যায়। আমি বললাম, কে, বাইরে কে? তখন চাচি বললেন, বাবা নিশাত, মিম জানি কেমন করছে, ওর কি জানি হয়েছে, তাড়াতাড়ি চলো, তোমার চাচা বলছে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চাচির কথা আমি তাড়াহুড়া করে চলে গেলাম মিমের রুমে। আমি মিমের রুমে গিয়ে দেখি মিম শুয়ে আছে। মিম শুয়ে আছে দেখে মিমের কাছে গিয়ে বসলাম। কিরে মিম, তুই নাকি অসুস্থ? আমার কথায় মিম চুপ করে রইলেন। এদিকে তখনই দরজার বাইরে থেকে চাচা চাচি দরজাটা লাগিয়ে দিয়ে চিৎকার করতে লাগলেন। চাচা চাচির চিৎকার আমি কিছু না বুঝে ঘরের ভেতর থেকে বললাম, চাচা কি হয়েছে, দরজা লাগিয়ে চিৎকার দিলেন কেন? কিন্তু আমার কথার কোনো উত্তর দিলেন না। ওদিকে চাচা চাচি চিৎকারে 2-1 জন লোক চলে আসায় চাচা চাচি দরজা খুলে ওদের বললেন, এ দেখেন নিশাত আমার মেয়ের ঘরে, রাতের বেলা আমার মেয়ের ঘরে কি করে? আমার মেয়েকে পছন্দ করে বললেই তো বিয়ে দিতাম, রাত করে আমার মেয়ের ঘরে আসার মানে কি? আমি কালকেই নিশাতের বিচার করব। চাচা চাচির এমন কথায় আমি পাত্রের মতো দাঁড়িয়ে রইলাম। তাহলে ওদের মনে এরকম শয়তানি ছিল? চাচা চাচির কথায় আমি বললাম, চাচি সব কি বলছেন, এসব কি হচ্ছে, সব মিথ্যা, আমি এখানে আসিনি, আমাকে মিথ্যা বলে নিয়ে আসা হয়েছে। আমার কথা চাচা ধমক দিয়ে বলল, তুই চুপ কর, তোর বিচার কালকে হবে। এই বলে আমাকে সেই ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে রাখা হলো। এটা কি হলো, এরকম শয়তানি করবে ভাবতে পারিনি। আমাকে ঘরে আটকে রাখে আমি না ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের দিন সকালে চাচা আশেপাশে অনেককে ডেকে আমাকেও মিমকে দরজা খুলে বাইরে বের করলেন। আমাকে বাইরে বের করার পর সবার সামনে নিয়ে গেলেন। আমাকে সবার সামনে নিয়ে যাওয়ার পর মারিয়াম অদৃশ্যভাবে আমার কানে কানে বললেন, নিশাত, তোমার বিচার হবার সময় তুমি বলবা মিমের মতামত জানতে চাই, মিমকে আমাকে বিয়ে করবে। কথাটা বলে মারিয়াম চলে গেলেন। তখন সেখানে আসা সবাই চাচাকে জিজ্ঞাসা করলেন, জলিল আমাদের সবাইকে ডাকলো কেন, নিশাতকে আবার আটকে রেখেছো কেন? তখন চাচা বললেন, নিশাত রাত্রের বেলায় আমার মেয়ের ঘরে ঢুকেছিল, ওর মনে হয় একে অপরকে ভালোবাসে ওরা, আমার যা মান সম্মান যাওয়ার গেছে, আমি ওদের বিয়ে দিতে চাই সবার সামনে। চাচার কথায় সবাই সেখানে আসা আমাকে বললেন, বাবা নিশাত, তোমার চাচা কি বলে, তুমি কি আসলে মিমের ঘরে গেছো? তখন চাচা বললেন, এটা জিজ্ঞাসা করার কি আছে, ওকে তো আমার মেয়ের ঘর থেকে বের করলাম, সবাই তো দেখলেনি।
তখন আবারও আমাকে জিজ্ঞাসা করা হলো, নিশাত, তোমার কি কিছু বলার আছে? সবার কথা আমি বললাম আমার কিছু বলার নেই, যা বলার মিম বলবে। মিমকে জিজ্ঞাসা করেন আমাকে বিয়ে করবে কিনা, আমি কি দোষী না কি দোষী না। আমার কথায় সবাই মিমকে জিজ্ঞাসা করলেন, মা, মিম, কি ঘটনা ঘটেছে খুলে বলো তো। সবার কথাই মিম বলতে লাগলেন, নিশাতের কোনো দোষ নেই, ও আমার ঘরে আসেনি। মা বাবা ওকে মিথ্যা বলে আমার ঘরে নিয়ে আটকে রেখেছে। মা বাবার নিশাদের সম্পত্তির উপরে লোভ। মিমের কথায় মিমের মা বাবা হা হয়ে দাঁড়িয়ে রইলেন, মিম এসব কি বলল। এদিকে মিমের কথায় সবাই অবাক হলে আমি মনে মনে হাসছি, কারণ আমি জানি মিমের শরীরে ভর করেছে মারিয়ামপুরি। এসব কথা মিম বলছে না, এসব কথা বলছে মারিয়াম মিমের শরীর থেকে। আমি বিষয়টা বুঝে চুপ করে আছি। ওইদিকে মিমের মুখে এসব কথা শুনে মিমের বাবা মিমের কাছে এসে ফিসফিস করে বলছে, এই কি বলছিস সব, তোকে কি শিখিয়ে দিয়েছিলাম না, তুই কি বলছিস? চাচার কথায় মিম বললেন, তুমি চুপ থাকো তো বাবা, আমাকে শয়তানি বুদ্ধি দিয়ে এখন ভালো সেজেছ। আমি নিশাদকে পছন্দ করি না, ওকে বিয়ে করতে পারবো না। মিমের কথায় সেখানে থাকা সবাই চাচাকে উদ্দেশ্য করে বললেন, জলিল, তোমার মেয়ে সেসব কি বলছে মিম? তোমার মেয়ের কথা অনুযায়ী এখানে নিশাদের তো কোনো দোষ দেখছি না, তুমি ওকে ফাঁসানোর জন্য এসব করেছ। এখন তো তোমার বিচার হওয়া উচিত। সবার কথায় চাচা আর কোনো উপায় নাই পেয়ে বললেন, মানে আমার মেয়ে মিম মনে অসুস্থ, আপনারা বাড়িতে যান। এই বলে চাচা মিমকে নিয়ে বাড়ির ভেতরে গেলেন। মিমকে নিয়ে বাড়ির ভেতরে যাবার পর মারিয়ামপুরি মিমের শরীর থেকে বেরিয়ে গেলেন। মারিয়ামপুরি মিমের শরীর থেকে বেরিয়ে যাওয়ায় মিমের হুঁশ ফেরেন। তখন মিম ওর বাবাকে বলেন, বাবা, বিচার কখন হবে? তুমি না বললে আজ নিশাদের বিচার হবে। মিমের মুখে এমন কথা শুনে চাচা রেগে গিয়ে বললেন, এতক্ষণ সবার সামনে আমার মুখোশ খুলে দিয়ে এখন অভিনয় করছিস। এই বলে মিমকে দিলেন এক থাপ্পড়। তারপর কি মিম বললেন, আরে বাবা, মারছো কেন, কি করেছি আমি? তখন মিমের মা বললেন, কি করেছিস জানিস না? তুই সবার সামনে আমাদের নামে বদনাম করলি কেন? তোকে আমরা শিখিয়ে দিয়েছিলাম, তুই কি করলি? কি তোর জন্য আমাদের মান সম্মান সব চলে গেল। মা বাবার কথায় মিম কিছু বুঝতে না পেরে কান্না করতে লাগলো। ওইদিকে বিচারে আসা সবাই চলে যাবার পর আমি চাচার বাড়িতে গেলাম। ওখানে গিয়ে চাচাকে বললাম, ভালো হলেন না তাই না? ঠিক আগের মতনই থেকে গেলেন। আমাকে মিথ্যা বলে ফাঁসাতে চেয়েছিলেন, উল্টা আপনারাই সবার সামনে অপমানিত হলেন। কি লাভ হয় এসব করে? আমি মিমকে বিয়ে করব না, আর আপনারা আমার সম্পত্তির লোভ আমাকে মিমের সাথে জোর করে বিয়ে দিতে যাচ্ছেন। সময় থাকতে ভালো হয়ে যান, আর আজকের পর থেকে আমার বাড়িতে যেন আপনাদের পা না পড়ে। আমার সাথে এখন থেকে কোনো কথা বলবেন না। কথাটা বলে আমি চলে গেলাম আমার বাড়িতে, আমার ঘরে। আমি ঘরে যাবার পর মারিয়াম এসে বলল, দেখলা তোরা কত খারাপ মানুষ, এমনি বলেছিলাম ওদের একটা শিক্ষা দিয়ে দিই। মারিয়ামের কথা ওকে বললাম, তুমি বুদ্ধি করে মিমের শরীরে প্রবেশ না করলে আজ কিছু একটা ঘটে যেত, সবাই আমাকে ভুল বুঝতো। আমার কথা শুনে মারিয়াম বলল, ওরা যেমন ওদের সাথে ওরকম করতে হয়। মিম সবার সামনে আরো কিছুক্ষণ থাকলে আরো সবকিছু বলে দিতাম মিমের বাবার বিষয়। উনি অনেক চালাক মানুষ, তাই মিমকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে গেছেন। হ্যাঁ মারিয়াম, আমার আজকে অনেক রাগ হয়েছিল ওদের উপর। আমি চাচাকে বলেছি আমার সাথে যেন কথা না বলে। আমার কথা শুনে মারিয়াম বলল, এসব বাদ দাও তো। আমি মারিয়ামপুরি থাকতে তোমার কিচ্ছু হবে না, তোমার কিছু হতে দেব না। তুমি একটু শুয়ে আরাম করো, আমি তোমার জন্য রান্না করি। কথাটা বলে মারিয়াম আমার জন্য রান্না করতে লাগলেন। তখন আমি শুয়ে আরাম করছিলাম। এভাবে কিছুক্ষণ পর রান্না হলে মারিয়াম ও আমি খাবার খেয়ে নিলাম। আমি চাচাদের মানা করেছি ওরা যেন আমার সাথে কোনো যোগাযোগ না করে, কথা না বলে। আমার কথা মতো চাচা চাচি আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। এভাবে চলে গেল 2টা দিন। 2 দিন পর এক রাতে আমি ও মারিয়াম খাবার খেয়ে গল্প করছি শুয়ে। গল্প করার এক ফাঁকে মারিয়ামকে বললাম, মারিয়াম, চাচা চাচি 2 দিন ধরে আমার সাথে কোনো কথা বলছে না, আমার বাড়িতেও আসছে না। আমার কথা শুনে রাগ অভিমান করেছে নাকি? আমার কথায় মারিয়াম বললেন, তোমার চাচা চাচি রাগ করবে, দেখো গিয়ে ওদের মনে নতুন কোনো শয়তানি চলছে কিনা। মারিয়ামের এমন কথায় ওকে বললাম, কি আর শয়তানি করবে বলো, কিছুই তো বাকি রাখিনি, ওদের কথা বাদ দাও, কথা বললে বলবে না বললে নেই। এই বলে মারিয়াম ও আমি আরও বেশ কিছুক্ষণ গল্প শেষে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর গভীর রাতের দিকে মারিয়াম ডাক দিয়ে বললেন, নিশাদ, নিশাদ ওঠো, দেখো বাইরে কি হচ্ছে। মারিয়ামের কথা অবাক হয়ে বললাম, কি হয়েছে বাইরে? তখন মারিয়াম বলল, তোমার চাচা চাচি দেখো কি করছে, ওরা তোমার উপর কালো জাদু করতে একজন কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ তোমার উপর কালো জাদু করে তোমার চাচা চাচিকে মনে হয় তাবিজ দিয়েছে। সে তাবিজ তোমার ঘরে কোনো মাটিতে পুঁতে রাখছে তোমার চাচা চাচি। তুমি এই পেছন দিকে দিয়ে ঘুরে গিয়ে ওদেরকে ধরে ফেলো, তারপর যা করার আমি করছি। মারিয়ামের কথা আস্তে আস্তে করে দরজা খুলে ঘরের পেছনের দিকে উকি দিয়ে তাকিয়ে দেখলাম চাচা মাটি খুঁড়ছে, চাচি পাশে বসে এদিক ওদিক তাকাচ্ছে। ওদের এই অবস্থা দেখে আমি আচমকা লাইট মেরে ওদের কাছে গিয়ে বললাম, চাচা কি করছেন এসব? চাচা এত রাতে কি করছেন দুজনে?
আমার কথা ওরা একে অপরের দিকে তাকিয়ে চাচা বললেন, আসলে বাবা কই এমনি আসলাম আর কি। এমনি মানে? সত্যি কথা বলুন, আমার ঘরের কোণে মাটি করছেন কেন? আর চাচির হাতে ওগুলো কিসের তাবিজ? আমার কথায় চাচার শরীরে ঘেমে গেলেন ভয়। তখন চাচা তোতলাতে তোতলাতে বললেন, মানে ওগুলো তাবিজ তোমার ভালোর জন্য, কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে, তোমাকে কালো জুতো বা বান মারতে না পারে। চাচার কথা ওনার দিকে রেগে তাকিয়ে ধমক দিয়ে বললাম, সত্যি করে বলেন এসব কিসের তাবিজ? তখন চাচি বললেন, তোমার চাচা সত্যি বলেছে বাবা, এসব তাবিজ তোমার ভালোর জন্য। চাচি এসবের কথা শুনে মারিয়াম পুরে অদৃশ্যভাবে চাচির গালে একটা থাপ্পড় মারলেন। অদৃশ্য করার থাপ্পড় খেয়ে চাচাচি বলতে লাগলেন, কে এখানে? এখানে কে? তখন আমি বললাম, কি আবার? আপনারা আমাকে কালো জাদু করতে যে কবিরাজ বা তান্ত্রিকের কাছে গেলেন, ও হয়তো তাদের জিন। তাড়াতাড়ি এখান থেকে পালান, নইলে এখানেই মেরে ফেলবে আপনাদের। আমার কথা শেষ হতে মারিয়াম ওদের দুজনকে মায়ের দিতে লাগলেন। অদৃশ্য কারোর মায়ের খেয়ে চাচা ও চাচি তাবিজগুলো ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন সেখান থেকে। ওরা পালিয়ে যাবার পর মারিয়াম আমার সামনে আসলেন আর বললেন, নিশাত, এগুলো তাবিজ পানিতে ফেলে দাও। ওর কথা মতো তাবিজগুলো নিয়ে পানিতে ফেলে দিলাম। তাবিজগুলো পানিতে ফেলে দিয়ে আবার ঘরে এসে বিছানায় বসে মাথায় হাত দিয়ে বললাম, চাচা চাচি এমনটা করতে পারলো? এতটা নিচে নামতে পারলো ওরা? আমাকে কিছু করতে না পেরে শেষমেশ আমার উপর কালো জাদু করে আমাকে মারার প্ল্যান পর্যন্ত করলো। আমার কথা মারিয়াম বলল, ওরা কখনো ভালো হবে না। তুমি এত বছর পর বাড়িতে ফিরে এসেছো, তুমি ফিরে এসে ওদের কাছ থেকে তোমার বাবা রেখে যাওয়া সব সম্পত্তি নিয়ে নেওয়ার পর থেকে তোমাকে ওরা দেখতে পারে না, তোমার ক্ষতি করতে চায়। মারিয়ামের কথায় মন খারাপ করে বসে রইলাম। এই দেখে মারিয়াম বলল, মন খারাপ করো না নিশাত, সব ঠিক হয়ে যাবে, ঘুমাও। এই বলে মারিয়াম আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমি আবারও ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে কিছু খাবার খেয়ে মারিয়ামকে বলি, মারিয়াম, আমি একটু মাঠে থেকে আসি, ধানের জমিগুলো একটু দেখে আসতে হবে। এই বলে চলে গেলেন ধানের জমিতে। ধানের জমিতে যাবার পর দুপুর পর্যন্ত ওগুলোই দেখাশোনা করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে গোসল করে ঘরে গিয়ে দেখলাম মারিয়াম রান্না করে রাখছে। ও রান্না করায় দুজন খাবার খেতে লাগলাম। খাওয়ার সময় আমি মারিয়ামকে বললাম, মারিয়াম, আমার বাবাও বেশ অনেকটা সম্পত্তি রেখে গেছে। বাবার সব সম্পত্তি তো আমার, আমি সব সম্পত্তি দেখাশোনার পাশাপাশি একটা ব্যবসা শুরু করতে চাই, তুমি কি বলো? আমার কথায় মারিয়াম বলল, তুমি কিছু করলে আমি না করব নাকি? তোমার যা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? আমার কথায় মারিয়াম বললেন, আমাদের বিয়ে করতে হবে। নিশাত আমার একে অপরকে ভালোবাসি, সে ছোটবেলা থেকেই। আমরা এখন বড় হয়েছি, তোমার নিজের একটা বাড়ি হয়েছে, এখন তো আমাদের বিয়ে হওয়া উচিত, তাই না? তোমার চাচা চাচির জন্য ভয় হয়, ওরা কখন যে কি করে বসে কেউ জানে না। মারিয়ামের কথা ওকে বললাম, সেটা ঠিক বলেছ। আচ্ছা, খাবার খেয়ে একটু আরাম করে জিনরাজ্যে যাব, মা বাবার সাথে কথা বলতে হবে, কেমন? আমার কথায় মারিয়াম খুশি হয়ে খাবার খেয়ে নিলেন। এদিকে আমিও খাবার শেষ করে সে একটু আরাম করছিলাম। বেশ কিছুক্ষণ আরাম শেষে মারিয়ামও আমি চলে গেলাম জিনরাজ্যে, মা বাবার কাছে। ওখানে যাবার পর আমি জিনকে সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে জিন বাবা বললেন, আমার জামাই বাবা আসছে। বাবার এমন কথা আমি লজ্জা পেয়ে বললাম, বাবা এইভাবে বইল না তো, লজ্জা লাগে। মারিয়ামের সাথে আমার এখনো বিয়েই হলো না, বিয়ের আগেই তোমাদের জামাই হয়ে গেলাম, তাই না? আমার কথা জিন বাবা হাসি দিয়ে বললেন, বিয়ে হয়নি, হবে, তোমরা যখন চাইবা আল্লাহর রহমতে তোমাদের বিয়ে হবে। বাবার কথা আমি বললাম, মানে বাবা, আমিও মারিয়াম আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে আসলাম। বাবা, আমিও মারিয়াম বিয়ে করতে চাই, তোমরা কবে দিবা সেটা বলো। আমার কথায় বাবা মারিয়ামের দিকে তাকিয়ে বলল, মা মারিয়াম, তুমিও কি নিশাতকে বিয়ে করতে চাও? বাবার কথায় মারিয়াম বলল, হ্যাঁ বাবা, আমি নিশাতকে বিয়ে করতে চাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো। নিশাদের চাচা চাচি ভালো মানুষ না, সবসময় নিশাদের ক্ষতি করতে চাই। গতকাল রাতে কালো জাদু করে নিশাদের ক্ষতি করতে আসছিল। মারিয়ামের কথায় জিন বাবা বললেন, ও তাই নাকি? ওরা এতটা খারাপ? বাবা, নিশাদ এবার তো ভয় হচ্ছে, আমি ওদের কিছু একটা ব্যবস্থা করি। তুমি বলো তো, সরাসরি কি কথা বলি? বাবার কথায় আমি বললাম, না বাবা, এসব করতে হবে না, ওরা এরপর কিছু করার সাহস করলে তখন ওদের শাস্তি হবে, ওদের কথা বাদ দাও বাবা, আমারও মারিয়ামের বিয়ে কবে দিবা? তখন জিন বাবা বললেন, তোমরা দুজন যেহেতু রাজি, 2 দিন পর তোমাদের বিয়ে দিতেই কি বলো? জিন বাবার কথায় আমিও মারিয়াম একে অপরের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে, আপনারা যা ভালো মনে হয়। আমার কথা উনি বললেন, তোমরা এখন বাড়িতে চলে যাও, কালকে রাতে দুজন আবার আসবা, তারপর পরশু তোমাদের বিয়ে হলে এখানে 2-1 দিন থেকে আবার চলে যাবা। মা বাবার কথায় আমরা তাই করলাম। সেখানে খাওয়া দাওয়া করে রাতের দিকে চলে আসলাম আমার বাড়িতে। বাড়িতে আসার পর মারিয়াম বলল, তোমার জন্য কি রান্না করব?
রাতে খাবার খাবে। মারিয়ামের কথা ওকে বললাম, না না, আমার তো এখনই খাবার খেয়ে আসলাম, আজ রাতে আর খাবো না। এই বলে আমিও মারিয়াম খুশি মনে গল্প করতে লাগলাম। 2 দিন পর আমাদের বিয়ে। এসব বিষয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। আমার ঘুমানোর পর মাঝরাতের দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি মারিয়াম পাশে নেই আমার। ওকে পাশে না দেখে ভাবলাম কোথাও গেছে, হয়তো চলে আসবে। এইভাবে মারিয়ামের জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যখন দেখলাম মারিয়াম আসছে না, তখন দরজা খুলে বাইরে বের হলাম। ভাবলাম চাচা চাচি আজকে রাতেও আবার কিছু করতে আসছে কিনা। মারিয়ামপুরি হয়তো এই জন্য বাইরে বের হয়েছে। আমার ভাবনা মতো আমি বাইরে বেরিয়ে বাড়ির আশেপাশে ও বাড়ির পেছনে খুঁজি, কিন্তু মারিয়ামকে কোথাও দেখতে পাই না। বাইরে মারিয়ামকে না দেখে আবার ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মারিয়াম মনে হয় জিনরাজ্যে চলে গেছে, কাল হয়তো আসবে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মনে মনে মারিয়ামকে স্মরণ করে ডাকতে লাগলাম, কিন্তু আমার ডাকে মারিয়াম আসলেন না। মারিয়াম না আসায় আমি চিন্তিত হয়ে ভাবতে লাগলাম, মারিয়ামের কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? এসব ভাবতে ভাবতে সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর হওয়ায় আমি আর দেরি না করে জিন বাবাকে স্মরণ করে ডাকতে লাগলাম। আমার স্মরণও ডাকে জিন বাবা আমার কাছে আসলেন। জিন বাবা আসে আমি বললাম, বাবা, মারিয়াম কোথায়? কালকে রাতে দুজনে ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ মধ্যরাতের দিকে উঠে দেখি মারিয়াম নেই। ও কি জিন রাজ্যে গেছে নাকি? আমার কথা জিন বাবা অবাক হয়ে বললেন, না তো বাবা, মারিয়াম তো জিন রাজ্যে আসেনি। মানে কি বলেন? বাবা, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, মারিয়াম কোথায় গেছে। আমাকে তো কিছু বলে যায়নি, এখন তো বেশ চিন্তা হচ্ছে। আমার কথা জিন বাবা বললেন, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে দেখছি। কথাটা বলে জিন বাবা চলে গেলেন। আর বিকালের দিকে আমার কাছে এসে বললেন, বাবা নিশাত, আমি তো মারিয়ামের কোনো খোঁজ পেলাম না। মারিয়াম জিন রাজ্যে নেই, আবার তোমাদের দুনিয়াতেও নেই। মারিয়ামের কি হলো? জিন বাবার কথায় বুকটা ধুকপুক করে উঠল। কপালে চিন্তার ভাঁজ নিয়ে বললাম, মারিয়াম তাহলে কোথায় গেল? গতকাল রাতে তো আমার সাথেই ছিল। বাবা, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন না। আমার কথায় জিন বাবা বললেন, ঠিক আছে, আমি গভীরভাবে খোঁজ নিয়ে রাতে তোমার কাছে আসব। কথাটা বলে জিন বাবা চলে যাবার পর আমি চিন্তা করতে লাগলাম, মারিয়াম কোথায় যেতে পারে। জিন বাবা বলল, মারিয়াম জিন রাজ্যে নেই। এর মানে কি হতে পারে? আচ্ছা, এখানে আমার চাচা চাচির কোনো হাত নেই তো? এই ভেবে তখনই চলে গেলাম চাচা চাচির কাছে। ওদের কাছে যাওয়ায় ওরা বলল, কি ব্যাপার, তুই আমাদের বাড়িতে কেন? তুই না বলছিলি আমরা যেন তোর সাথে কথা না বলি, তোর বাড়িতে না যাই, তাহলে তুই আমার বাড়িতে কেন? চাচার কথা ওনাকে বললাম, চাচা, একটা কথা জানার জন্য আসছি। আপনারা কি মারিয়ামের বিষয়ে কিছু জানেন? আমার কথায় চাচা বললেন, মারিয়াম? মারিয়াম আবার কে? তোমার প্রেমিকা নাকি? নাকি নতুন বিয়ে করে নিয়ে এসেছ? এই জন্য তো বলি আমার মেয়েকে বিয়ে করতে চাও না কেন? ওদের কথায় বুঝতে পারলাম এরা মনে হয় মারিয়ামের কথা জানে না। তাই কথা ঘুরিয়ে বললাম, আরে না, ওরকম কিছু না। মারিয়াম আমার খালাতো বোন, ও আমার বাড়িতে বেড়াতে আসছে, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। কথাটা বলে চলে গেলাম। মারিয়ামের চিন্তায় সারাদিন কিছু খাইনি, মন খারাপ করে বসে আছি। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাত হতেই আমার ঘুরে ফিরে আবার ওই চাচা চাচির কথা মনে পড়ল। চাচা চাচি কি আসলেই মারিয়ামের বিষয় জানে না, নাকি অভিনয় করছে? কেমন একটা সন্দেহ হলো। তাই রাতের আধারে লুকিয়ে চাচাদের বাড়ির পেছনে গিয়ে চুপ করে বসে চাচা চাচির কথা শুনছিলাম। ওরা কথা বলার এক পর্যায়ে চাচি চাচাকে বললেন, আচ্ছা, নিশাত যদি জেনে যায় মারিয়াম পরীকে আমরাই কবিরাজের মাধ্যমে বন্ধ করেছি, তাহলে কি হবে? চাচির কথায় চাচা বললেন, আরে তুমি চুপ থাকো, কবিরাজ মারিয়াম পরীকে এমনভাবে বন্দি করছে যার কথা কেউ জানতে পারবে না। কবিরাজ মায়াজাল সৃষ্টি করে কালোজাতের মাধ্যমে বন্দি করছে মারিয়াম পরীকে। মারিয়াম পরী বন্দি হয়ে থাকলে নিশাত একসময় মারিয়াম পরীকে ভুলে যাবে, আর তখন আমার মেয়ে মিমকে বিয়ে করতে রাজি হবে। চাচা ও চাচির এসব কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে এরাই বন্দি করেছে মারিয়াম পরীকে? চাচা চাচির এসব কথা শুনে আর দেরি না করে ওদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে ডাকতে লাগলাম, চাচা কই আপনি? ঘর থেকে বের হন। আমার কথায় জলিল চাচা ও চাচি বের হলেন। ওরা বের হয়ে চাচা বললেন, কি হয়েছে, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমাদের বলছিলি আমরা যেন তোর বাড়িতে না যাই, তোর সাথে কথা না বলি। তোর কথা মতো আমরা তাই করেছি। না যাই তোর বাড়িতে, না বলি তোর সাথে কথা। আমরা তোর কথা মতো তোর সাথে কথা বলি না, কিন্তু তুই আমাদের বাড়িতে এসে কি কথা বলবি? দিনের বেলা একবার এসে কার কথা জানি বললি, এখন আবার এসে ডাকছিস, কি হয়েছে বল? কি? চাচার কথায় ওনার দিকে তাকিয়ে বললাম, দুজন খুব ভালো অভিনয় করতে পারেন, তাই না? আমি আপনাদের সব কথা শুনে ফেলেছি। আপনারাই আমার মারিয়ামকে বন্দি করেছেন। আমার মারিয়াম পরী কোথায় আছে বলুন? আমার কথা মতো চাচা চাচির দিকে তাকিয়ে আমাকে বললেন, পরিমাণে
তুই তাহলে পরীকে ভালোবাসিস? এত বড় একটা ঘটনা ঘটলে আর আমাদের জানালি না? আমরা ভাবছি মারিয়াম নামে তোর মানুষ কোনো ভালোবাসা আছে, কিন্তু তুই যে পরীকে ভালোবাসিস এটা তো বলিসনি। চাচা চাচির এমন কথায় আমি রেগে গিয়ে বললাম, বলছি না অভিনয় বন্ধ করুন। আমি এতক্ষণ আপনাদের ঘরের পেছনে লুকিয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনারা মারিয়ামের বিষয়ে কথা বলছিলেন। বলুন, বলছি আমার মারিয়ামের সাথে কি করেছেন, ও কোথায় আছে? আমার কথা জবাবে চাচা বললেন, আমরা কিছুই জানি না। আমরা কোনো পরীর বিষয়ে কথা বলিনি। আমরা তো মারিয়াম পরীর বিষয় জানি না। জানবো কিভাবে? আমরা কি পরীকে দেখতে পারি নাকি? বুঝতে পেরেছি, আপনারা স্বীকার করবেন না, তাই না? ভালো ভালো বলেন। বলছি চাচা, মারিয়াম পরীকে আমি অনেক ভালোবাসি। মারিয়াম আমাকে অনেক ভালোবাসে। দয়া করে ওর সাথে কি করছেন বলুন, আমার অনেক চিন্তা হচ্ছে। আমার কথা এবার চাচি বললেন, আর কতবার বলবো আমরা কিছু করিনি, আমরা কিছু জানি না, চলে যাও আমাদের বাড়ি থেকে। চাচা ও চাচির কথায় বুঝতে পারছে ওরাই মারিয়ামকে বন্দি করিয়েছে, কিন্তু স্বীকার করছে না। জিন বাবার কথায় তখন আমি বললাম, আপনি ঠিক বলছেন, আমার সন্দেহ ঠিক। আমার চাচা ও চাচি এই কাজ করছে, মারিয়ামকে বন্দি করে রাখছে ওরা। আমি লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিলাম। পরে ওদের সাথে সরাসরি কথা বলতে গেলে ওরা কোনোভাবে স্বীকার করছে না মারিয়ামকে কোথায় কিভাবে বন্দি করেছ। আমার কথা জিন বাবা বললেন, তাই নাকি? তুমি তোমার চাচা চাচিকে বুঝিয়ে বললে না? হ্যাঁ বলেছি, কিন্তু ওরা বুঝতে চাইছে না। আমাকে বলে মারিয়ামের বিষয়ে ওরা কিছুই জানে না। আমার এমন কথা শুনে জিন বাবা বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি ওদের সাথে কথা বলে আসছি। কথাটা বলে জিন বাবা সরাসরি চলে গেলেন চাচা চাচির ঘরে। হঠাৎ করে ঘরের মধ্যে জিনকে দেখে চাচা ও চাচি চিৎকার করতে থাকে। তখন জিন বাবা শান্তভাবে বলেন, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমি আপনাদের সাথে একটু কথা বলে চলে যাব। এই বলে জিন বাবা চাচা চাচিকে বলেন, নিশাত বলছে আপনারা মারিয়াম পরীকে বন্দি করিয়েছেন কোনো কবিরাজের মাধ্যমে। মারিয়াম আমার মেয়ে, আমি মারিয়াম পরীর বাবা। আপনারা যদি মারিয়ামকে বন্দি করে থাকেন দয়া করে ওকে মুক্ত করে দিন। জিন বাবার কথায় চাচা বললেন, আমরা তো আপনার বিষয়ে কিছু জানি না, মারিয়াম পরীর বিষয়ে কিছু শুনিনি এর আগে, আর মারিয়াম পরীর বিষয়ে কিছু জানি না। আমরা সত্যি মারিয়াম পরীকে বন্দি করাইনি। নিশাত আপনাকে মিথ্যা বলেছে। আমরা মারিয়াম পরীকে বন্দি করালে আপনি তো জানতে পারতেন, তাই না? চাচার কথায় জিন বাবা বললেন, আপনি ভালো অভিনয় পারেন, অভিনয় আপনি একদম পাকা। আমি আপনার কথাই মেনে নিলাম। আপনি মারিয়াম পরীকে চেনেন না, ওকে বন্দি করেননি। আমি এখন চলে যাচ্ছি। যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, আমি যদি কোনোভাবে বুঝতে পারি আমার মেয়ে মারিয়ামকে বন্দি করানোর পেছনে আপনার কোনো হাত আছে, তাহলে পুরো পরিবারকে শেষ করে দেব, অনেক কষ্ট মেরে ফেলবো সবাইকে। এই বলে জিন বাবা আবারও আমার ঘরে চলে আসে। জিন বাবা আসে, আমি বললাম, বাবা কি বললো চাচারা? আমার কথা জবাবে জিন বাবা বললেন, তোমার চাচা চাচি স্বীকার করতে চায় না। এটা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কালো জাদু দিয়ে মারিয়ামকে বন্দি করে রাখছে। কালো জাদুর মায়াজাল মারিয়ামকে বন্দি না করলে আমি বুঝতে পারতাম মারিয়াম কোথায় বন্দি আছে আর কি করেছে। ওনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমার চোখে পানি দেখে জিন বাবা বললেন, কান্না করো না বাবা, আমি যেভাবে হোক মারিয়ামের খোঁজ বের করব, তুমি চিন্তা করো না। আমি তো মারিয়ামের বাবা, আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা হলেই ভেঙে পড়া ঠিক হবে না। আমি চেষ্টা করছি মারিয়ামের খোঁজ নেয়ার। রাত অনেক হয়েছে, তুমি খাবার খেয়ে ঘুমাও, আমি কাল আসবো তোমার কাছে। এদিকে তুমি চেষ্টা করো তোমার চাচিকে বোঝানোর। এই বলে জিন বাবা চলে গেলেন। উনি চলে যাবার পর আমি খাবার না খেয়ে শুধু পানি খেয়ে শুয়ে পড়লাম। মারিয়ামের জন্য অনেক চিন্তা হচ্ছিল। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকালে একটু একটু করে ঘুম ঘুম ভাব হতে মিমের ডাকে সেই ঘুমের ভাবটা কেটে গেল। মিম আমার ঘরে খাবার নিয়ে এসে বলল, তুমি নাকি দুদিন ধরে কিছু খাচ্ছ না, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, খেয়ে নাও। মিমের কথায় আমি মন খারাপ করে বললাম, আমার মারিয়ামকে ফিরিয়ে দাও আগে, তোমরা সবাই দোষী। মিম, তুই তো জানিস তোর মা বাবা মারিয়াম পরীর সাথে কি করেছে, বল আমাকে। আমার কথা জবাবে মিম বলল, আমি তো কিছু জানি না, তুমি ওসব বাদ দাও তো, আসো খাবার খেয়ে নাও। মিমের কথা রেগে গিয়ে বললাম, না আমি কিছু খাবো না, তুই চলে যা এখান থেকে, তুই তোর মা বাবার মতো হয়েছিস, যা এখান থেকে। আমার কথায় মিম খাবারটা রেখে চলে গেলেন। এদিকে আমি মন খারাপ করে বসে আছি। মারিয়াম হঠাৎ করে কোথায় যাবে? চাচা চাচি কিছু স্বীকার করছে না, কি করা যায়? এইভাবে হঠাৎ মাথায় আসলো কবিরাজের কথা। ভাবলাম কবিরাজ হয়তো মারিয়াম পরীর কোনো খোঁজ দিতে পারে। এইভাবে আমি চলে গেলাম পাশের গ্রামে একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর সব ঘটনা ওনাকে খুলে বলি। তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি কোনো খোঁজ নিতে পারি কিনা। কথাটা বলে সে কবিরাজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে খোঁজ করলেন। বেশ কিছুক্ষণ খোঁজ করে উনি বললেন, আমি তো কিছু বুঝতে বা জানতে পারলাম না বাবা, আসলে মারিয়াম পরী বলতে যে কেউ আছে এটা জানতে পারলাম না,
তোমার কথা মতো মারিয়ামপুরি যদি থেকে থাকে, তাহলে ওকে এমন পদ্ধতিতে বন্দি করা হয়েছে যার খবর আমি কেন কোনো কবিরাজ বা জিন পারবে না। এটা একমাত্র যে কবিরাজটা কাজ করেছে, উনি আর যে কাজটা করিয়েছে উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। কবিরাজের কথায় মন খারাপ করে বাড়ি চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি চাচা ঘরে বসে আছে। আমাকে দেখে চাচা বলল, তুই আসছিস? কোথায় গিয়েছিলি? না, কোথাও না। আপনি আমার ঘরে বসে কি করছেন? আমার কথায় চাচা বললেন, আসলাম তোর সাথে একটু কথা বলতে। সকালে মিমকে দিয়ে খাবার পাঠালাম, কই সে খাবার তো এখনো পড়ে আছে। এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে বাবা। আইনে খাবারটা খেয়ে নে। না না, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। আপনি কি বলতে আসছেন এটা বলে চলে যান। আমার কথায় চাচা বলল, আহা, রাগ করিস কেন? আমি হাজার হলেও তো তোর চাচা, তোর বাবার মতো। তুই খাবারটা খেয়ে নে, তারপর তোকে একটা গোপন কথা বলি। আয়, খেয়ে নে। আমি মারিয়ামপুরীর বিষয়ে বলবো, খা আগে। চাচার জোরাজোরিতে একটু খাবার খেয়ে ওনাকে বললাম, এখন বলুন কি বলবেন। মারিয়ামপুরীর বিষয় কি জানেন? ওকে কি করেছেন আপনিও চাচি মিলে? আমার কথায় চাচা বললেন, বাবা, এই জিনপরীরা কি ভালো বল? আমি তোর আপন চাচা, তাই তোকে বারবার বলি আমার মেয়ে মিমকে বিয়ে কর, তাহলে ঘরে ঘরে আত্মীয়টা হয়ে যায়। আমার মেয়ে মিম তো দেখতে খারাপ না, তুই সব পরিটরি ভুলে যা, মিমকে বিয়ে করতে রাজি হও। চাচার কথায় রেগে গিয়ে বললাম, দেখুন চাচা, বারবার একই কথা বলতে আসবেন না, আমার ভালো লাগে না। আপনি জানতো এখান থেকে আমি আপনার মেয়ে মিমকে কখনো বিয়ে করব না, মানে কখনোই না। তখন চাচা বললেন, মারিয়ামপুরীকে বাঁচাতে হলেও না? মানে চাচা কি বলছেন এসব, খুলে বলুন। আমার কথায় চাচা বললেন, তোকে একটা কথা বলে দিই, তোর ভালোবাসা তোর খেলার সাথী মারিয়ামপুরীকে আমি তোর চাচি আর একজন কবিরাজের মাধ্যমে বন্দি করেছি। শুনলি কি বললাম? মারিয়ামপুরীকে বন্দি করেছি। এটা যেমন শুনলি, আরেকটা কথা শোন, তুই আমার মেয়ে মিমকে বিয়ে না করলে আমি মারিয়ামপুরীকে ছাড়বো না। মারিয়ামকে মুক্ত করতে চাস তো মিমকে বিয়ে কর। চাচার কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। ওনার মুখে এসব কথা শুনে আমি বললাম, চাচা এসব কি বলছেন? আপনি জানেন না কত বড় ভুল করেছে। আপনারা জিনপুরীদের নিয়ে খেলছেন। মারিয়ামপুরীর বাবা এসব জানতে পারলে আপনাদেরকে মেরে ফেলবে। আমার কথা চাচা বললেন, পারবে না। আমাকে তুই বা মারিয়ামপুরীর বাবা কেউ কিছু করতে পারবি না, কারণ আমার কাছে মারিয়ামপুরী বন্দি। আমি কবিরাজের কাছে গিয়ে এমনভাবে মায়াজাল ও কালো জাদু নিয়ে মারিয়ামপুরীকে বন্দি করি, যেটা আমিও ওই কবিরাজ ছাড়া কেউ জানে না, এমনকি তোর চাচি ও মিম এরা কেউ জানে না। চাচার এমন কথায় সেখানে এসে উপস্থিত হলেন জিন বাবা। জিন বাবা আসে, ওনাকে বললাম, জিন বাবা শোনেন চাচা কি বলে উনি নাকি। আমার কথা শেষ না হতে জিন বাবা হাত ইশারা দিয়ে বললেন, বলতে হবে না, আমি সব শুনেছি। এই বলে জিন বাবা চাচাকে বললেন, আপনার সাহস কিভাবে হয় আমার মেয়েকে বন্দি করার? আপনি কি জানেন আমি আপনার কি করতে পারি? তখন চাচা বললেন, কিছুই করতে পারবেন না। আপনি যদি আমার মা, আমার পরিবারের কারো কিছু করেন, তাহলে আমি আপনার মেয়েকে ছাড়ব না। আমি ছাড়া কেউ জানে না আপনার মেয়ে কোথায় ও কিভাবে বন্দি আছে। আমাকে মেরে ফেললে আপনার মেয়েকেও ছাড়ব না। এর থেকে আমার কথায় রাজি হয়ে যান, নিষাদ আমার মেয়েকে বিয়ে করুক, তাহলে আমি মারিয়ামপুরীকে ছেড়ে দেব। চাচার কথায় কোনো উপায় নেই পেয়ে আমি বললাম, চাচা আমি মিমকে বিয়ে করলে মারিয়ামপুরীকে ছেড়ে দিবেন, এর গ্যারান্টি কি? তখন চাচা বললেন, মারিয়ামপুরীকে বন্দি করেছে একটা বোতলে। তুমি আমার মেয়েকে বিয়ে করার সময় ওই বোতলটা আমি তোমার সামনে নিয়ে আসবো, আর তোমার মেয়ের বিয়ে হওয়ার পর বোতলটা ভেঙে ফেলবো। চাচার কথা আমি একটু চুপ করে রইলাম। ঠিক আছে, আমি মিমকে বিয়ে করতে রাজি। আমার এমন কথায় জিন বাবা বললেন, এসব কি বলছো নিশাদ? তুমি মিমকে বিয়ে করবা মানে কিছু না জিন বাবা। আমি মিমকে বিয়ে করলে চাচা মারিয়ামকে ছেড়ে দিবে। আমি হয়তো মারিয়ামকে বিয়ে করতে পারবো না, কিন্তু ও তো মুক্ত থাকতে পারবে। মিমকে বিয়ে করে আমি মারিয়ামকে মুক্ত করতে চাই। জিন বাবা আপনি চলে যান আর বুদ্ধিতে কাজ করুন, আমি মিমকে বিয়ে করব। আমার কথায় মন খারাপ করে চলে গেলেন জিন বাবা। এদিকে তখন আমি চাচাকে বললাম, চাচা বলুন কবে মিমকে বিয়ে করতে হবে? আমার কথায় চাচা বললেন, আজকে রাতেই। এখন তো দুপুর, তুমি রাজি থাকলে আজ রাতেই বিয়ে হবে তোমার ও মিমের। ওনার কথায় আমি বললাম, ঠিক আছে আমি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমার কথায় চাচা খুশি মনে বললেন, ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো, আমি সব আয়োজন করছি। এই বলে চলে গেলেন উনি। এদিকে আমি মন খারাপ করে বসে আছি, বারবার মারিয়ামপুরীর কথা মনে পড়ছে, চোখ বেয়ে পানি পড়ছে। ভালোবাসি মারিয়ামপুরীকে বিয়ে করতে হচ্ছে মিমকে, আমার কিছু করার নেই। মারিয়ামকে বাঁচাতে আমার মিমকে বিয়ে করতেই হবে। এই ভাবনা মতো কান্না করে দিনটা কেটে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত হতেই চাচা মিমের সাথে আমার বিয়ের আয়োজন করলেন। আমি রেডি হয়ে চাচাদের বাড়িতে বসে আছি।
এদিকে মিম বসে যে আমার পাশে বসে, তার পাশে একজন হুজুর, আর সেই কবিরাজ যে কবিরাজ মারিয়াম পরীকে বন্দি করেছে। ওই কবিরাজকে দেখে আমি চাচাকে বললাম, চাচা উনি এখানে কেন? আমার কথা জবাবে চাচা বললেন, ওনাকে ইচ্ছে করে নিয়ে আসছি। উনি না থাকলে মারিয়াম পরী বাবা আমাকে বা আমাদের পরিবারকে আক্রমণ করতে পারে। আগে বিয়ে হোক, তারপর কবিরাজ যাবে। চলো এখন বিয়ের কাজ শুরু করি। চাচার কথা ওনাকে বললাম, আগে মারিয়াম পরীকে বন্দি করা বোতলটা নিয়ে আসুন। আমার কথায় চাচা বললেন, ঠিক আছে দাঁড়াও। এই বলে তাদের আরেকটা ঘরের মাটি খুঁড়ে মারিয়াম পরীকে বন্দি করা বোতলটা বের করে নিয়ে আসলেন। বোতলটা নিয়ে এসে চাচা আমাকে বললেন, এই যে এই বোতলে বন্দি আছে মারিয়াম পরী। চাচার কথায় বোতলটা দিকে তাকিয়ে দেখলাম বোতলের গায়ে রক্তের দাগ। বোতলের গায়ে কিসের চামড়া ও চুল বাঁধা, বোতলের মুখে লাল কাপড় দিয়ে বাঁধা। আমি বোতলের দিকে তাকাতে চাচা বললেন, এখন তাহলে বিয়ের কাজ শুরু করা যাক। চাচার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। আমার কথায় চাচা কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব বিয়ে পড়ান। চাচার কথা মতো কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। এমন সময় চারিদিকটা কেমন কেঁপে উঠল। চারিদিকে কেঁপে ওঠার সাথে সাথে অদ্ভুত রকম একটা আওয়াজ পেতে লাগলাম। এরকম আওয়াজ পাওয়ায় আমার সবাই ঘর থেকে বেরিয়ে দেখলাম চারিদিক থেকে 4টা বিশাল আকাশের সাপ ফুসফুস করতে করতে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে চাচা সহ সবাই ভয় কাঁপতে লাগলেন। তখন কবিরাজ বললেন, ভয় পাবেন না। এই বলে কবিরাজ কিছু একটা বলে ফু দিলেন। তখন সেই সাপগুলো আমাদের কাছে এসে থেমে গেল। এদিকে সাপগুলো দাঁড়িয়ে সেখান থেকে একটা সাপ জিন বাবার রূপ নিলেন। তাহলে জিন বাবা সাপের রূপে আসছে। জিন বাবা তার রূপে আসায় চাচা বললেন, আপনি আপনি কেন আসছেন? দেখুন, আপনার মেয়ে আমার কাছে বন্দি। আপনি আমার বা আমার পরিবারের কারো ক্ষতি করলে আপনাকে ছাড়ব না। চাচার কথা জিন বাবা বললেন, তুমি আমার মেয়ের কিছু করলে আমি তোর স্ত্রী ও তার ছেলে মেয়েকে ছেড়ে দিব ভেবেছিস? আমার মেয়ে মারিয়াম যেমন তোর কাছে বন্দি, তেমনি তোর স্ত্রী ও ছেলে ও মেয়ে আমার কাছে বন্দি। জিন বাবার কথায় চাচা অবাক হয়ে বললেন, মানে আমার স্ত্রী আমার ছেলে ও মেয়ে তোর কাছে, তোর বাড়িতেই তো তোরা। এই যে আমার মেয়ে মিম বউ সাজে। চাচার কথা জিন বাবা বললেন, বোকা, তুই অনেক বড় বোকা। তুই দুপুরবেলা যখন নিষাদের বাড়ি গিয়ে নিষাদকে তোর মেয়েকে বিয়ের জন্য জোরাজোরি করছিলি, বাধ্য করেছিলি, আমি তখনই তোর স্ত্রী সন্তানদের তুলে আমার রাজ্যে নিয়ে গেছি। আর আমার জিনদের তোর স্ত্রী সন্তানের রূপ নিয়ে তোর সাথে থাকতে বলেছি। কথাটা বলে জিন বাবা হাতের ইশারা দিয়ে চাচা ও চাচাতো ভাইকে এবং বউ সাজে মিমের রূপে থাকা জিনেরা সবাই সামনের দিকে আসে তাদের আসল রূপে। সবাই জিন রূপ নেয়। চাচা যেন আকাশ থেকে পড়লেন। ওইদিকে কবিরাজ অবাক। কবিরাজ এতক্ষণে বুঝতে পারিনি ওরা মানুষ রূপে জিন। চাচা বিষয়টা বুঝতে পেরে জিন বাবাকে বলে, আমার স্ত্রী সন্তানকে ওদের ছেড়ে দিন। তখন জিন বাবা বললেন, আগে তোর হাতের বোতলটা নিষাদের হাতে দিয়ে দে। ওনার কথায় চাচা বললেন, বোতলটা নিষাদকে দিলে আমার স্ত্রী সন্তানদের ছেড়ে দিবেন তো? তখন জিন বাবা বললেন, হ্যাঁ ছেড়ে দিব। জিন বাবার কথায় চাচা তার হাতে থাকা বোতলটা আমাকে দিল। জিন বাবা বললেন, নিষাদ বিসমিল্লাহ বলে বোতলটা ভেঙে ফেলো। ওনার কথা মতো আমি তাই করলাম। বিসমিল্লাহ বলে বোতলটা ভেঙে ফেলার সাথে সাথে মারিয়াম পরী মুক্ত হয়ে গেলেন আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। মারিয়ামের কান্না দেখে ওকে শান্ত করলাম আমি। ওইদিকে জিন বাবা চাচি, চাচাতো ভাই ও মিমকে জিন রাজ্য থেকে নিয়ে আসলেন। এসে চাচাকে বললেন, আমার কথা মতো আমি ওদেরকে ফিরিয়ে দিলাম। এখন বিচার হবে, কঠিন বিচার। নিষাদ বাড়ি আসার পর থেকে ওর সাথে নানান রকম অন্যায় করেছিস তুই। ওকে মেরে ফেলার বুদ্ধিও করেছিলি। আজকে তোর বিচার হবে। জিন বাবার কথায় কবিরাজের সামনে এগিয়ে আসলেন। তখন জিন বাবা বললেন, কবিরাজ, কালো জাদুর মাধ্যমে কাজ করে নিজেকে অনেক শক্তিশালী ভাবিস, তাই না? আমার মেয়ে মারিয়াম বন্দি ছিল বলে তোকে আর একে এতদিন কিছু করিনি। এখন কোথায় যাবি? কথাটা বলে জিন বাবা ও জিন বাবার সাথে নিয়ে আসা জিনেরা কবিরাজ ধপাস ধপাস করে মাটিতে মারতে লাগলেন। জিনদের আঘাতে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল কবিরাজ। কবিরাজের এরকম অবস্থা দেখে চাচা জিন বাবার কাছে মাপ চাইতে লাগলেন। কিন্তু জিন বাবা চাচা ও চাচির কথা না শুনে ওদের আঘাত করতে লাগলেন। জিন বাবার আঘাতে চাচা ও চাচি যখন অনেকটা আহত, তখন আমি জিন বাবাকে বললাম, বাবা দাঁড়ান, আর মারিয়েন না। আমার কথা জিন বাবা থেমে যাওয়ায় আমি চাচার কাছে গিয়ে বললাম, চাচা, মা বাবাকে হারিয়েছি ছোটবেলায়। আপনি আমার চাচা, আপনি কি পারতেন না আমার বাবা হয়ে আমাকে মানুষ করতে? আমাকে মানুষ না করে উল্টো আমার বাবার সম্পত্তির লোভে দিনের পর দিন আমাকে মেরে ফেলার বুদ্ধি করতেন। আপনি আমার আপন চাচা, আমি একই রক্ত। আমার কীভাবে পারেন সম্পত্তির লোভে আপনার আপন রক্তের সাথে বেইমানি করতে? আমার বাবার সম্পত্তির জন্য এসব করেছেন তো, তাই না? যান, আমার বাবা রেখে যাওয়ার সব সম্পত্তি, বাড়িঘর সব আবার আপনাকে ফিরে দিলাম। এখন থেকে সব কিছু আপনার। আমি আর এখানে থাকবো না, ফিরে যাবো আবারও জিন রাজ্যে। যতদিন বাঁচি ওখানেই থাকবো। কথাটা বলে জিন বাবা ও মারিয়ামকে বললাম,
মারিয়াম চলো, এখনই চলো। আমার কথায় মারিয়াম ও জিন বাবা বললেন ঠিক আছে, এটাই ভালো হবে। কথাটা বলে আমরা চলে যাবো এমন সময় চাচা আমার হাতটা ধরে বললেন, ভুল হয়ে গেছে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সেই ছোট্টবেলা থেকে তোর বাবার সম্পত্তির উপর লোভ আমার। তুই ছোটবেলায় মেলা বাড়ি থেকে হারিয়ে যাবার পর ভাবছি সব শেষ হয়ে গেছে, তোর বাবার সব সম্পত্তি আমার, আমি প্ল্যান মতো সব কিছু পেয়েও যাই। কিন্তু এত বছর পর তুই ফিরে এসে আবার সব সম্পত্তি ফিরিয়ে নেওয়ার বিষয়টা মানতে পারিনি। তুই নানানভাবে তোর সাথে অন্যায় করেছি। আমি তোর আপন চাচা হয়ে তোকে অনুরোধ করছি, আমাকেও তোর চাচিকে মাফ করে দে। আমি কথা দিচ্ছি আজকের পর তোর সাথে কোনো অন্যায় করব না। তুই মারিয়াম পরীকে বিয়ে করে এখানেই সংসার কর, আমি কিছু বলবো না। দয়া করে এবারের মতো মাফ করে দে। আমি আমার সব ভুল বুঝতে পারছি, মাফ কর না বাবা। চাচার এমন কথায় চোখে পানি চলে আসছিল। চাচার এমন কথা ওনাকে বুকে জড়িয়ে ধরে কান্না করলাম। এরপর চাচা ও চাচি মারিয়াম পরিও জিন বাবার কাছে মাপ চাইলেন। ওরাও চাচা ও চাচিকে মাফ করে দিলেন। এরপর সেই রাতেই আমার ও মারিয়াম পরীর বিয়ে হলেন। আমাদের বিয়ে হওয়ায় মন থেকে চাচা চাচি সহ সবাই অনেক খুশি হলেন। আমাদের বিয়ের পর আমরা জিন রাজ্যে কিছুদিন থাকার পর আবারও বাড়িতে চলে আসি। এরপর সংসার করতে থাকি আমিও মারিয়াম পরী। আমারও মারিয়াম পরীর বিয়ের মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।